সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত প্রতিমা পর্ব 1। রবিবার বেলা 10:30টার সময় কলকাতা হইতে আগত স্টিমার হইতে 10-12 জন ভদ্রলোক কুঠিঘাটের জেটিতে নামিলেন। ইহাদের মধ্যে কেহই নবযুবা নহেন, সকলেই প্রৌঢ় বয়স্ক। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রৌদ্র খাঁ করিতেছে। সকলে ছাতা মাথায় দিয়া বরাহনগর অভিমুখে চলিলেন। আজ ইহারা শ্রীযুক্ত কেদার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের গৃহে প্রীতিভোজে নিমন্ত্রিত। ইহারা সকলেই প্রায় আপিসের লোক। কেহ কেহ কেদারবাবুর আপিসেরই সহকর্মী, অন্যান্য ভদ্রলোকেরা অপরাপর অফিসে কর্ম করেন। কেদারবাবুর বন্ধু। কেদারবাবু ক্লাইভ স্ট্রিটের মেসার্স ক্লোড অ্যান্ড ব্ল্যাকওয়েলের বাড়ি কেরানিগিরি করিয়া থাকেন। প্রতিদিন স্টিমারে কলিকাতায় গিয়া আপিস করিয়া আসেন। এই প্রীতিভোজের কারণ বিবাহাদি কোনো ব্যাপার নহে। কেদারবাবুর কন্যা প্রতিমা ব্যানার্জি প্রথম বিভাগে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে, ইহাই উপলক্ষ। আজকাল বাঙালির মেয়ের ম্যাট্রিক পরীক্ষায় পাশ হওয়া কিছুমাত্র বিস্ময়ের বিষয় নহে বটে, কিন্তু বিস্ময়ের বিষয় এই যে কন্যার পিতা ধনী বা উচ্চপদস্থ ব্যক্তি নহেন, মাত্র 150 টাকা বেতনে মার্চেন্ট অফিসের কেরানি। ভদ্রলোকগণ কেদারবাবুর গৃহে পৌঁছিলে গৃহকর্তা এবং তাহার নিকটতম প্রতিবেশী প্রবোধবাবু সকলকে মহা সমাদরে অভ্যর্থনা করিলেন। ডাব পড়াইয়া বৈঠকখানার বারান্দায় গাদা করিয়া রাখা হইয়াছিল। বরফও মজুদ ছিল। তাহা দেখিয়া নিমন্ত্রিতগণের মধ্যে কেহ কেহ বলিয়া উঠিল, আহ, বাঁচালে ভাই কেদার, চেষ্টায় প্রাণ যাচ্ছিল। একজন ভৃত্য ক্ষিপ্র হস্তে ডাব কাটিতে আরম্ভ করিল। কেদারবাবু স্বয়ং বরফ কাটিয়া কাটিয়া টুকরা টুকরা করিয়া বালতির জলে ধুইয়া কাঁচের গ্লাসে গ্লাসে ভরিতে লাগিলেন। প্রবোধবাবু বরফ ডাবের গ্লাসগুলি পরিবেশনে নিযুক্ত হইলেন। কেহ কেহ 2-3টা ডাবের জল নিঃশেষ করিয়া বলিলেন, আহ, প্রাণটা বাঁচল। বেশ করেছিলে ভাই, কলকাতা ছেড়ে এখানে এসে বাসা বেঁধেছিলে। গাছ থেকে ডাব পাড়ছ আর খাচ্ছ। আমাদের একটা ডাব খেতে হলে ট্যাঁক থেকে 4-5টি পয়সা না বের করলে উপায় নেই। আগন্তুকগণ সকলে শীতল হইয়া বৈঠকখানায় বার দিয়া বসিয়া তাম্রকূট সেবন করিতে লাগিলেন। কেদারবাবুর সহকর্মী রাজেন্দ্রবাবু বলিলেন, কই ভাই, তোমার মেয়েকে ডাকো, যার কল্যাণে এই আনন্দ উৎসব, তাকে দেখি আমরা। কেদারবাবু অন্তঃপুরে গিয়া তাহার কন্যা প্রতিমাকে লইয়া আসিলেন। প্রতিমার বয়স 17 বৎসর হইয়াছে, খাসা সুন্দরী মেয়ে। কেদারবাবু বলিলেন, মা, এদের সকলকে প্রণাম করো। প্রতিমা একে একে সকলের পদধূলি গ্রহণ করিতে লাগিল। একজন বাধা দিয়া বলিলেন, না মা, আমায় না, আমায় না, আমি কায়েদ। কেদারবাবু বলিলেন, নাও নাও মা, ওরও পায়ের ধুলো নাও, হলেই বা কায়েদ, পিতৃবন্ধু যে, পিতৃতুল্য আপনারা সকলেই। প্রণাম করিয়া প্রতিমা সংকুচিত ভাবে পিতার কাছে ঘেঁষিয়া বসিল। রাজেন্দ্রবাবু বলিলেন, এই প্রতিমা যখন হয়েছিল এর অন্নপ্রাশনে নেমন্তন্ন খেয়ে যাই। কেদার, তুমি তখন কলকাতায়, তারপরে এই 16 বছর পরে আজ দ্বিতীয়বার তোমার বাড়ি পাত পাড়ব। আচ্ছা লোক তুমি তো হে। অপর একজন বলিলেন, তৃতীয়বারে বেশি দেরি হবে না রাজেন্দ্রবাবু, প্রতিমা আমার বিয়েতে আবার আমরা খেতে আসব। সেই শুভ দিনের আর দেরি কত কেদারবাবু? কেদারবাবু হাসিতে হাসিতে বলিলেন, মেয়ের এমন সব খুড়ো জ্যাঠা তোমরা রয়েছ, তোমরা একটু মনোযোগ করলেই তো হতে পারে। 2-3 জন বলিয়া উঠিলেন, তা করব বই কি, নিশ্চয়ই করব। খাসা মেয়ে তোমার, তার উপর এত লেখাপড়া শিখেছে, MA পার করতে বেশি কষ্ট পেতে হবে না। প্রতিমা নত মুখে বসিয়া ঘামিতেছিল। রাজেন্দ্রবাবু ইহা লক্ষ্য করিয়া বলিলেন, প্রতিমা মাকে এখানে আর আটকে রাখা কেন? যাও মা, তুমি বাড়ির ভিতর যাও। প্রতিমা ভিতরে চলিয়া গেল। এবার প্রতিমার পিতা কেদারবাবুর কিঞ্চিত পরিচয় দেওয়া আবশ্যক। তাহার বয়স এখন 50 উত্তীর্ণ হইয়াছে। যৌবনকালে তিনি বেশ সুপুরুষ বলিয়া গণ্য ছিলেন এবং অত্যন্ত শৌখিন ছিলেন, বিশেষ কলেজে পাঠকালীন। বিবাহের 3-4 বৎসর পর পর্যন্ত তেল মাখিয়া
স্নান করিতেন না, দামি সাবান মাখিতেন, গামছা নহে টার্কিশ তোয়ালিয়া ব্যবহার করিতেন, রুমালে ও কোটে সুগন্ধি এসেন্স মাখিয়া অত্যন্ত ফিটফাট হইয়া কলেজে যাইতেন। স্ত্রী শিক্ষা, স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ প্রভৃতি সম্বন্ধে উদার মতাবলম্বী ছিলেন। তখন তিনি দিবাস্বপ্ন দেখিতেন একটা হাকিম অথবা বড় উকিল হইয়া পশ্চিমের কোনো স্বাস্থ্যকর স্থানে প্রচুর অর্থোপার্জন করিতেছেন। শহরের বাইরে মস্ত কম্পাউন্ডওয়ালা এক বাংলায় তাহার বাস। কর্মস্থান হইতে ফিরিয়া জলযোগ ও কিঞ্চিত বিশ্রামান্তে জুতা মোজা পরিহিতা পত্নীকে পাশে বসাইয়া টম টম হাঁকাইয়া সন্ধ্যাবায়ু সেবনে বাহির হন। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বস্ত্রাদি পরিবর্তনান্তর গৃহিণী আহারের সময়টা পর্যন্ত পিয়ানো বাজাইয়া গান করেন, ইত্যাদি ইত্যাদি। মেম রাখিয়া স্ত্রীকে লেখাপড়া শিখাইবার কল্পনাও কেদারবাবু ছিল, কিন্তু কোনো আকাঙ্ক্ষাই পূর্ণ হয় নাই। বছর 10 আগের কথা। তখন নতুন তিনি বরাহনগরে বাসা বাঁধিয়াছেন। হঠাৎ একদিন কলেজের এক সহপাঠীর সহিত সাক্ষাৎ হইয়া যায়। সেদিন তিনি আপিসের পর আমপোস্তায় গিয়া 25টা বোম্বাই আম কিনিয়া একটা বড় ঝাড়নে বাঁধিয়া লইয়াছেন। এক হাতে সেই আমের পুঁটুলি, অপর হাতে 100 পান। এই অবস্থায় স্টিমার ঘাটের দিকে যাইতেছেন। জ্যৈষ্ঠ মাসের গুমোটে কপাল দিয়া টস টস করিয়া ঘাম ঝরিতেছে। ভিতরের গেঞ্জির তো কথাই নাই, কোট পর্যন্ত ভিজিয়া উঠিয়াছে। ধোপা আসিতে বিলম্ব করায় বস্ত্রাদি মলিন। এই অবস্থায় সেই যৌবন বন্ধু সহপাঠীর সহিত হঠাৎ দেখা, বহুদিন পরে সাক্ষাৎ। সংক্ষেপে পরস্পরের এই দীর্ঘকালের জীবন কথা উভয়ের অবগত হইবার পর বন্ধু হাসিয়া বলিলেন, ওহে, আচ্ছা, একটা কথা মনে পড়ছে। কলেজে তুমিই না ফিটফাট জামাইবাবুটি সেজে এসে ডেস্ক বাজিয়ে গান করতে? এই বাতাসে ফুলের বাসে মুখখানি তার পড়ে মনে। তুমিই গাইতে না? কেদারবাবু স্বীকার করিয়াছিলেন যে তিনিই করিতেন সেই একদিন আর এই একদিন। পিতৃবিয়োগের পর কেদারবাবু বিএ পাশ করিয়া কিছুদিন পাবনা জেলার এক গ্রাম্য স্কুলে 50 টাকা বেতনে হেডমাস্টারি করিতে যান। কিন্তু বৎসরখানেক সেখানে কাটাইয়া স্বাস্থ্য ভালো থাকে না বলিয়া কর্মে ইস্তফা দিয়া কলিকাতায় চলিয়া আসেন এবং তাহার এক দূর সম্পর্কীয় মামাতো ভাইয়ের চেষ্টা ও সুপারিশে এই ক্লড অ্যান্ড ব্ল্যাকওয়েল অফিসে 50 টাকা বেতনে কেরানিগিরিতে ভর্তি হন। বিগত 23 বৎসরকাল তিনি এই অফিসেই কর্ম করিতেছেন। কন্যাটি জন্মিবার 5-6 বৎসর পর পর্যন্ত কেদারবাবু সপরিবারে কলিকাতাতেই বাস করিতেন। বাড়ি ভাড়া লইয়া নহে, ঘর ভাড়া লইয়া। বাড়ির দ্বিতলে 2খানি ঘর ভাড়া লইয়া তিনি বাস করিতেন। ঠিকা ঝি আসিয়া বাসন মাজিয়া কয়লা ধরাইয়া দিয়া যাইত। সেই বাড়িতে অন্যান্য গৃহস্থ ভাড়াটিয়ারাও বাস করিত। একে তো এই হট্টগোল কেদারবাবুর প্রকৃতি আদর্শকে পীড়া দিত, তাহার উপর কল লইয়া দ্বিতলের সিঁড়ি ধুইবার পালা লইয়া অন্যান্য ভাড়াটিয়াদের স্ত্রীর সহিত তাহার স্ত্রীর কলহ। দ্রব্যাদির দুর্মূল্যতা, এত আদরের মেয়ে একটু খাঁটি দুধ খাইতে পায় না, নানা কারণে কেদারবাবু বড় বিরক্ত হইয়া উঠিয়াছিলেন। এই সময় হঠাৎ সেই আপিসের 100 টাকা বেতনের একজন কেরানি অনুগ্রহপূর্বক পরলোক গমন করায় সাহেব কেদারবাবুকে সেই চেয়ারে বসাইয়া দিলেন। তাহার বেতন 70 টাকা হইতে 1 লাফে 100 টাকায় গিয়া পৌঁছিল। বন্ধুগণের পরামর্শে তখন তিনি কলকাতার বাস উঠাইয়া বরাহনগরে আসিয়া এই বাড়িটি ভাড়া লন এবং স্টিমারের ডেলি প্যাসেঞ্জারি আরম্ভ করেন। গরুও একটি পুষিয়াছিলেন এবং সে গরুর বংশবৃদ্ধিও হইয়াছিল। দুধ, ক্ষীর, সরের প্রাচুর্য উপভোগ করিয়াছিলেন। কিন্তু ইদানিং গরুর সেবাকারী ভৃত্যের অভাবে গরু বাছুর সব বিলাইয়া দিয়াছেন। বিশেষ কন্যা প্রতিমা গত 2 বৎসর বাড়িতে ছিল না, বেথুন বোর্ডিংয়ে থাকিয়া লেখাপড়া করিত। শনিবারে শনিবারে তিনি কন্যাকে বাড়ি লইয়া আসিতেন এবং সোমবারে তাহাকে বোর্ডিংয়ে পৌঁছিয়া দিয়া আপিসে যাইতেন। এই গেল কেদারবাবুর জীবনের পূর্ব কথা। বন্ধুগণ যখন পরিতোষপূর্বক আহার করিয়া উঠিলেন তখন বেলা 2টা। রৌদ্র তখন এমন প্রচণ্ড যে বাহিরের দিকে তাকায় কার সাধ্য।
সুতরাং 5:15 স্টিমারে কলকাতায় ফেরা স্থির করিয়া তাহারা বৈঠকখানায় শয়ন করিয়া রহিলেন। যথাসময়ে তাহারা গ্রাত্যোত্থান করিয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন। কেদারবাবু কুঠিঘাটে গিয়া তাহাদিগকে স্টিমারে তুলিয়া দিয়া আসিলেন। কন্যার বিবাহের জন্য কেদারবাবু যথাসাধ্য চেষ্টা করিতে লাগিলেন। কয়েকজন আসিয়া প্রতিমাকে দেখিয়া গেল এবং পছন্দও করিল, কিন্তু তাহারা দর যাহা হাঁকিল তাহা শুনিয়া কেদারবাবুর চক্ষু কপালে উঠিল। হঠাৎ আপিসে তাহার 10 টাকা মাহিনে বাড়িয়া গেল। কলেজাদি খুলিলে কেদারবাবু গিয়া কন্যাকে বেথুন কলেজে ভর্তি করিয়া দিয়া আসিলেন। পূর্বে যেমন থাকিত এখনো প্রতিমা তেমনি বেথুন বোর্ডিংয়েই থাকিবে। পূর্বের মতো শনিবার শনিবার কেদারবাবু গিয়া তাহাকে বাড়ি লইয়া আসিবেন। 1 বৎসর কাটিয়া গিয়াছে। প্রতিমা এখন 2য় বার্ষিক শ্রেণীতে পড়িতেছে। বেলা তখন 12টার। প্রতিমা ক্লাসে বসিয়াছিল। বোর্ডিংয়ের ঝি এক টুকরো কাগজ আনিয়া অধ্যাপক মহাশয়ের হস্তে দিল। তিনি যাহা পাঠ করিয়া বলিলেন, প্রতিমা, মিস বোস তোমায় ডাকছেন। মিস বিভাবতী বসু কলেজ বোর্ডিংয়ের লেডি সুপারিনটেন্ডেন্ট বা কর্তে। নিজেই বহি খাতাপত্র ক্লাসে রাখিয়া প্রতিমা ঝির সহিত বোর্ডিংয়ে গিয়া মিস বোসের ঘরে উপস্থিত হইল। মিস বোস বলিলেন, তোমার কাছে তোমার বাবার লেখা কোনো চিঠি আছে? প্রতিমা বলিল, না, বাবা তো আমায় চিঠি লেখেন না। কেন বিভাদি? চিঠি না হোক, তোমার বাবার হাতের কোনো রকম লেখা তোমার কাছে আছে? বাবার হাতের লেখা বলিয়া প্রতিমা ভাবিতে লাগল। শেষে বলিল, হ্যাঁ, 2-3 মাস আগে বাবা আমায় একখানা পোস্ট কার্ড লিখেছিলেন বটে, যাতে লেখা ছিল যে শনিবারে তিনি আমায় নিতে আসতে পারবেন না, কোনো বিশেষ কাজে তাকে মুর্শিদাবাদ যেতে হবে। মিস বোস গম্ভীরভাবে বলিলেন, সেই পোস্ট কার্ডখানা নিয়ে এসো। প্রতিমা উৎকণ্ঠিত স্বরে বলিল, কি হয়েছে বিভাদি? মিস বোস বলিলেন, আমি যা বলি তা আগে করো না। প্রতিমা ছুটিয়া তার ঘরে গিয়া বাক্স হইতে পিতার লেখা সেই পোস্টকার্ডখানি বাহির করিয়া আনিয়া মিস বোসের হাতে দিল। তিনি সেখানি হাতে করিয়া বিরক্তি ভরে বলিলেন, এই যে বাংলা বলিয়া শিরোনামটি দেখিতে লাগিলেন। প্যাডের নিম্ন হইতে একখানা খাম বাহির করিলেন, তাহাতে প্রিন্সিপাল মহাশয়ের শিরোনাম লেখা। মিস বোস উভয় শিরোনামার হস্তাক্ষর মিলাইতে লাগিলেন। শেষে খামখানা প্রতিমার হাতে দিয়া বলিলেন, দেখো দেখি এ কার লেখা? দৃষ্টিমাত্র প্রতিমা বলিয়া উঠিল, এ তো আমার বাবার লেখা। কি লিখেছেন বিভাদি? পড়ব? পড়ো। প্রতিমা মুহূর্ত মধ্যে চিঠিখানি বাহির করিয়া পড়িল। পড়িয়া তাহার মুখ পাংশু বর্ণ ধারণ করিল। সে দাঁড়াইয়া কাঁপিতে লাগিল। কেদারবাবু লিখিয়াছেন, প্রতিমার মার কলেরা হইয়াছে, রোগীকে ছাড়িয়া তিনি নিজে আসিতে পারিলেন না। তাহার প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু বাবু প্রবোধ কুমার হালদারকে পাঠাইয়াছেন। প্রতিমাকে যেন ছুটি দিয়া তাহার সহিত বাড়ি পাঠাইয়া দেওয়া হয়। প্রতিমা প্রায় কাঁদিতে কাঁদিতে বলল, কি হবে বিভাদি? প্রবোধ জ্যাঠামশাই কোথা? ভিজিটর্স রুমে তিনি বসে আছেন। আচ্ছা বলো দেখি, তার বয়স কত? চেহারা কিরকম? তিনি আমার বাবার চেয়ে বড়, তাই তো তাকে আমি জ্যাঠামশাই বলি। মাথার সম্মুখটা টাক, চোখ দুটি বড় বড়, গোঁফ দাড়ি কামানো, বেঁটে মানুষ। আগে কলকাতায় চাকরি করতেন, এখন পেনশন পান। মিস বোস বলিলেন, চেহারা মিলছে বটে, কোনো গোলমাল নেই তো প্রতিমা? প্রতিমা কাঁদো কাঁদো হইয়া বলিল, না না, কোনো ভয় করবেন না বিভাদি। আমি তাহলে আমার বইটইগুলো ক্লাস থেকে নিয়ে আসি। আনো। প্রতিমা ছুটিতে ছুটিতে ক্লাসে গেল বহি খাতা লইয়া। তার সঙ্গে কথা কয়ে যাও বলিয়া তিনিও বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। ক্ষণকাল পরে কেদারবাবু বাহির হইয়া আসিলেন। তাহাকে দেখিয়া দরওয়ান সেলাম করিয়া বলিল, খুকির মা কেমন আছেন বাবু? ভালো হবেন তো? কেদারবাবু সজল নেত্রে বলিলেন, এখন তো আছেন, এখন ভগবান যা করেন। দারওয়ান বলিল, হ্যাঁ বাবু, রামজিকে ডাকুন, তিনি ভালো করবেন, তিনি কৃপা নিধান বলিয়া সে সেলাম করিয়া প্রস্থান করিল। রামজির কিন্তু কৃপা হইল না। স্থানীয় প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ডাক্তারবাবুটি বেলা দ্বীপ্রহর হইতে চিকিৎসা করিতেছিলেন।
এই গৃহে উপস্থিত থাকিয়াই চিকিৎসা করিতেছিলেন। প্রতিমা অক্লান্ত ভাবে জননের শুশ্রূষা করিতেছিল। রাত্রি যখন প্রায় 2টা, তখন তাহার চক্ষু ঘুমে ভাঙিয়া পড়িতে লাগিল। কেদারবাবু বলিলেন, যাও মা, তুমি পাশের ঘরে গিয়ে ঘন্টা 2 ঘুমিয়ে নাও গে, তারপর তোমায় ডেকে দিয়ে আমি নিজে একটু শোব। প্রতিমা প্রথমে সম্মত হইল না, ক্রমে পিতার পীড়াপিড়িতে তাহাকে উঠিতে হইল। শয্যায় পড়িয়া কিছুক্ষণ সে কাঁদিল, তারপর ঘুমাইয়া পড়িল। ভোর রাত্রে পিতা আসিয়া তাহাকে জাগাইলেন। প্রতিমা ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিল, মা এখন কেমন আছে বাবা? আর কেমন আছে মা, বুক বাঁধো বলিয়া কেদারবাবু ফোঁপাইতে লাগিলেন। ভোর হইতে না হইতে সমস্ত শেষ হইয়া গেল। স্ত্রীর দাহকার্য শেষ করিয়া কেদারবাবু যখন গৃহে ফিরিলেন, তখন মধ্যাহ্নকাল সমাগত। ঘণ্টাখানিকের মধ্যেই দেখা গেল তাহার দেহে কাল বিসূচিকা রোগ প্রবেশ করিয়াছে। রাত্রি 12টার পর তিনিও প্রিয়তমা পত্নীর অনুগমন করিলেন। কেদারবাবুর বাড়ি বন্ধ করিয়া প্রবোধবাবু প্রতিমাকে নিজ গৃহে লইয়া গিয়া রাখিয়াছেন। সেইখানেই তাহাদের সহায়তায় প্রতিমা চতুর্থী শ্রাদ্ধ সম্পন্ন করিল। প্রবোধবাবু জানিতেন কেদারবাবুর আত্মীয়ের মধ্যে কেবল আছেন তাহার এক দূর সম্পর্কীয় মামাতো ভাই, কিন্তু কেদারবাবুর 10 বৎসর কাল বরাহনগরে অবস্থানের মধ্যে কোনোদিন সেই মামাতো ভাইকে তিনি এখানে আসিতে দেখেন নাই। প্রতিমা এই আকস্মিক মহা বিপদে এতই বিধ্বস্ত হইয়া পড়িয়াছিল যে সেই আত্মীয় সম্বন্ধে ইহারা তাহাকে কিছু জিজ্ঞাসা করিতেও পারেন নাই। চতুর্থী শ্রাদ্ধের পর দিবস প্রবোধবাবুর স্ত্রী তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাছা, তোমার আত্মীয় স্বজন কোথায় কে আছেন তা কিছু তুমি জানো? প্রতিমা বলিল, আর কোনো আত্মীয়ের কথা আমি তো জানি না জ্যাঠাইমা, তবে বাবার এক মামাতো ভাই কলকাতায় আছেন শুনেছি। তার নাম কি? তার নাম শুনেছি ভৈরব চক্রবর্তী। তিনি খুব বড় লোক। তিনি বাবা চাকরি করে দিয়েছিলেন শুনেছি। অবশ্য তখনও আমি হইনি। তার ঠিকানা তুমি জানো কি? না, ঠিকানা জানি না, তবে শুনেছি ঝরিয়া অঞ্চলে তার কয়লার খনি আছে। সেই কয়লার খনি থেকেই তিনি বড় মানুষ। তিনি কি তোমার বাবার আপন মামাতো ভাই? না, ঠাকুরমার পিস্তুত নাম আস্তুত ভাইয়ের ছেলে, দূর সম্পর্ক। গৃহিণী যথাসময়ে তাহার স্বামীর নিকট এই সংবাদগুলি দিলেন। প্রবোধবাবু বলিলেন, তাহলে কাল একবার যাই না হয় কলকাতায়, ভৈরব চক্রবর্তীর খোঁজ করে দেখি। পরদিন প্রবোধবাবু আহারান্তে 11টার স্টিমারে ভৈরব চক্রবর্তীর খোঁজে কলিকাতায় গমন করিলেন। কয়েকটি কোল কোম্পানির সদর অফিসে অনুসন্ধানের পর শেষে ভৈরব বাবুর অফিসের খোঁজ পাইলেন। বেলা তখন 3টে বাজিয়া গেছে। আষাঢ় শেষ হইতে চলিল, কিন্তু এখনো বৃষ্টির নামগন্ধ নাই। দারুণ রৌদ্র মাথায় করিয়া এই ঘোরাঘুরিতে বৃদ্ধ প্রবোধবাবু গলদঘর্ম হইয়া পড়িয়াছিলেন। ভৈরববাবুর অফিসে প্রবেশ করিয়া বিদ্যুৎ পাখার নিচে প্রায় 2-3 মিনিট কাল বসিয়া থাকিবার পর তবে কথা কইতে সমর্থ হইলেন। বলিলেন, মশাই, আপনার সঙ্গে আমার পরিচয় নেই। অনেক খোঁজাখুঁজির পর তবে আপনার অফিসের সন্ধান পেয়েছি। দুঃখের বিষয়ে আপনার কাছে আমি দুঃসংবাদ এনেছি। ভৈরববাবু নিরুদ্বেগে প্রবোধবাবুর পানে চাহিয়া রহিলেন, কোনো কথাই বলিলেন না। প্রবোধবাবু তখন বলিলেন, আমার বাড়ি বরাহনগর। আপনার আত্মীয় কেদার বাণিজ্যে আর তার স্ত্রী দুজনেই কয়েক ঘন্টার ব্যবধানে মারা গিয়েছেন। ভৈরববাবুর মুখের একটি পেশিও নড়িল না। ধীর গম্ভীরভাবে জিজ্ঞাসা করিলেন, কতদিন হলো? গত বুধবারে কেদারবাবুর স্ত্রীর কলেরা হয়। ভোর রাত্রে তিনি মারা গেলেন। কয়েক ঘন্টা পরে কেদারবাবুও ওই রোগে পড়লেন। বৃহস্পতিবার রাত 1টার সময় তিনিও গেলেন। ভৈরববাবু মুখ নত করিয়া 1 মিনিট কাল নীরবে বসিয়া রহিলেন। তারপর মুখ তুলিয়া বলিলেন, তাই তো, বড়ই দুঃখের বিষয়। ছেলে পেলে কি তার? একটি মাত্র মেয়ে রেখে গেছেন, বছর 17-18 বয়স। কোথায় বিবাহ হয়েছে? বিবাহ এখনো হয়নি। মেয়েকে ভালো রকম লেখাপড়া শিখিয়ে একটু বড় করেই বিয়ে দেবার ইচ্ছে ছিল কেদারবাবুর। আজকাল অনেকেই যেমন করছেন। তাকে বেথুন কলেজে পড়াচ্ছিলেন, বোর্ডিংয়ে থাকতো। যেদিন তার মার কলেরা হয়, কেদারবাবুর অনুরোধে আমি এসে মেয়েকে বোর্ডিং থেকে বরাহনগর নিয়ে যাই।
সেই মেয়ে এখন কোথায়? মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছি, কাছাকাছি বাড়ি, মেয়েদের পরস্পর যাতায়াত সর্বদা ছিল। প্রতিমা আমাকে জ্যাঠামশাই বলে ডাকে। বাড়িটি কি কেদারের নিজের ছিল? না, ভাড়ার বাড়ি ছিল। কেদার মেয়ের বিয়ের সংস্থান কিছু রেখে গেছেন? আমি যতদূর জানি কিছুই রেখে যেতে পারেন। 150 টাকা তো মোটে মাইনে ছিল। আজকালকার দিনের খরচ, তার উপর মেয়েকে বোর্ডিংয়ে রেখে কলেজে পড়ানো, বুঝতেই তো পারছেন। ক্ষুদ্র একটি বলিয়া ভৈরববাবু নীরবে কি চিন্তা করিতে লাগিলেন। প্রবোধবাবু কিয়ৎক্ষণ অপেক্ষা করিয়া অবশেষে বলিলেন, আপনার কথাই শুনেছিলাম। আপনি ছাড়া কেদারবাবুর আর কোনো আত্মীয় স্বজন আর কেউ কোথাও আছে কিনা তা জানি না, বোধ হয় তার কোনো খুড়ো জ্যাঠা ইত্যাদি আছে বলে আমি শুনিনি। কেদারও তার বাপ মার এক ছেলে ছিল। প্রবোধবাবু আশা করিতেছিলেন প্রতিমাকে নিজ গৃহে আনিয়া রাখিবার প্রস্তাবটা ভৈরববাবুর মুখ হইতে বাহির হইবে, কিন্তু তাহা হইল না। অবশেষে তিনি বলিলেন, মেয়েটির সম্বন্ধে কি ব্যবস্থা তাহলে করবেন? ভৈরববাবু বলিলেন, হ্যাঁ, সেই কথাই তো ভাবছি। এ বিষয়ে চট করে কিছু বলা তো শক্ত, বাড়িতে পরামর্শ করি। আপনি কাল একবার আসবেন দয়া করে? হ্যাঁ, বলেন তো, আসবো বই কি। কোন সময়ে আসবো বলে দিন। এই আজ যে সময় এসেছেন সেই সময় এলেই হবে। প্রতিমাকে কি সঙ্গে নিয়ে আসবো? ভৈরববাবু তাড়াতাড়ি বলিলেন, না না, এই অফিসে কোথায় নিয়ে আসবেন তাকে? বিশেষ সে তো এখন আর ছোট্টটি নেই। কাল আপনি একাই আসুন, তারপর যা হয় পরামর্শ করা যাবে। আচ্ছা বেশ, তাহলে উঠি, নমস্কার বলিয়া প্রবোধবাবু গাত্রোত্থান করিলেন। গৃহে পৌঁছিয়া প্রবোধবাবু স্ত্রীকে ডাকিয়া আড়ালে সমস্ত কথা জানাইলেন। গৃহিণী সরসে বলিয়া উঠিলেন, মর্মুখ পড়া মিনসে, এর আবার ভেবে চিন্তেই দেখবি বা কি, বাড়িতে পরামর্শই বা করবি কিসের? আমি তো মনে করেছিলাম তোমার সঙ্গে সঙ্গেই সে চলে আসবে, সে মেয়েটাকে বাড়ি নিয়ে যাবে। প্রবোধবাবু বলিলেন, ওগো, তারা কি আমাদের মতন? তারা যে বড় লোক। যাহা হোক, পরদিন প্রবোধবাবু আবার যথাসময়ে কলিকাতায় গিয়া ভৈরব চক্রবর্তী মহাশয়ের সহিত সাক্ষাৎ করিলেন। ভৈরববাবু তাহাকে দেখিয়া বলিলেন, আসুন প্রবোধবাবু, বসুন। মেয়েটিকে আমার এখানে এনে রাখাই স্থির করা গেল। নামটি তার কি বললেন? প্রতিমা। প্রতিমা? বাড়িখানি ভাড়ার? কালই আপনি বলেছিলেন। বাড়িতে আসবাবপত্র কি আছে? প্রবোধবাবু উত্তর করিলেন, গরিব গৃহস্থের বাড়ি, আসবাবপত্র তেমন আর কি থাকবে বলুন? সেগুন কাঠের 3খানা তক্তপোষ, একটা আলমারি, কাপড়টা চোপড়টা রাখবার জন্য সাধারণ আলমারি, আরশি টারশি দেওয়া নয়, খান 2-3 চেয়ার টুল, এইসব আর কি। সেসব বিক্রি করলে কত টাকা হতে পারে? কত আর, পুরনো জিনিস বিক্রি করলে বড় জোর 100 টাকা। প্রতিমার মার গায়ে অলংকার কি ছিল? প্রবোধবাবু বললেন, অলংকার কি ছিল তা ঠিক আমি জানি নে। প্রতিমার মার অলংকার একটা ক্যাশ বাক্সে প্রতিমার জিম্মাতেই আছে। তবে আমার স্ত্রীর কাছে শুনেছি সেসব অলংকার বিক্রি করলে বড় জোর 1000 টাকা হতে পারে। ভৈরববাবু নীরবে চিন্তা করিতে লাগিলেন। বোধহয় তিনি মনে মনে হিসাব করিতেছিলেন, যে পরিমাণ সংস্থান আছে তার উপর আর কত ব্যয় করলে এই পরের বোঝা ঘাড় হইতে নামানো যাইবে। অবশেষে বলিলেন, আপনি তাহলে প্রবোধবাবু জিনিসপত্রগুলি বিক্রি করবার ভার নিন, আর আপনার ঠিকানাটি দিয়ে যান। কালই আমি একজন ঝি আর একজন দারোয়ানকে নিজের মোটরে আপনার বাড়িতে পাঠিয়ে দেব, প্রতিমাকে নিয়ে আসবে। প্রবোধবাবু বলিলেন, বেশ, তাই দেবেন। জিনিসপত্রগুলো বিক্রি করে দেবার কথা যা বললেন তাতে কিন্তু সময় লাগবে ভৈরববাবু। এক লটে তো কেউ কিনবে না। শহর তো নয়, পাড়া গাঁ, এক একটা জিনিসের খদ্দের খুঁজে খুঁজে বার করতে হবে কিনা। ভৈরববাবু বলিলেন, সুবিধা মতো বিক্রি করে টাকা আমায় দিয়ে যাবেন। মেয়েটির বিয়ের চেষ্টা আমাকেই করতে হবে তো, গহনা বিক্রির টাকায় আর ওই টাকাতেই বিয়ে হবে না। ঘর থেকে আমাকেও কিছু বের করতে হবে, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি বই কি। আপনার ভাইজি, আপনি টাকা দেবেন না তো কে দেবে বলুন? এরূপ আরো
দুই চারটি ভদ্রতা সঙ্গত কথা কহিয়া প্রবোধবাবু বিদায় গ্রহণ করিলেন। ভৈরববাবুর বাড়ি বাগবাজারে, প্রকাণ্ড ত্রিতল অট্টালিকা, কিন্তু গৃহের আয়তনের তুলনায় তাহার অধিবাসীর সংখ্যা নিতান্তই অল্প। ভৈরববাবুর 3 পুত্র কন্যা নাই। জ্যেষ্ঠ পুত্র নগেন্দ্রনাথ সপরিবারে ঝরিয়া প্রবাসী, সেখানে থাকিয়া পিতার কয়লার খনিগুলির তত্ত্বাবধান করে। কনিষ্ঠ পুত্র সুরেন্দ্রনাথ বিলাতে মাইনিং ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া শেষ সার্টিফিকেটের জন্য ইয়র্কশায়ারে এক কয়লার খনিতে চাকরি করিতেছে। মধ্যম পুত্র খগেন্দ্রনাথ বিপত্নিক, সে সচরাচর এ বাড়িতে থাকে বটে, কিন্তু কিছুকাল হইতে কোনো বিশেষ কারণে সে বোম্বাই প্রবাসী। সেই বিশেষ কারণটি এখানে বলা আবশ্যক। 5 বৎসর পূর্বে তাহার বিবাহ হইয়াছিল, কিন্তু 2 বৎসর হইল তাহার স্ত্রী বিয়োগ ঘটিয়াছে। পিতামাতা পুনর্বার তাহার বিবাহ দিবার জন্য রীতিমতো চেষ্টা করিয়াছিলেন, কিন্তু তখন সে স্বীকৃত হয় নাই। বন্ধু বান্ধবের কাছে বলিত, ক্যান ওয়ান লাভ টুয়াইস? মানুষ কি 2 বার ভালোবাসতে পারে? বলিত, পরলোকগতা পত্নীর সহিত পুনর্মিলনের আশায় তাহাকে ধ্যান করিয়াই সে ইহজীবন কাটাইয়া দিবে। খগেন একটা বড় অফিসে বেতনভোগী দালালের কার্য করিত। ইহাতে সে কাঁচা পয়সা রোজগার করিত বিস্তর। বৎসরখানিক ব্রহ্মচর্যের পর সে কুসঙ্গে পড়িয়া গেল। প্রথমে ধরিল মদ, নিতান্তই সাত্ত্বিক ভাবে। আমি কি আর সাধে মদ খাই? প্রাণের অসহ্য জ্বালা খানিকক্ষণ ভুলে থাকবার জন্যই খাই। তারপর ক্রমে বন্ধু বান্ধবের একান্ত অনুরোধে তাহাদের সঙ্গী রূপে পাড়া বিশেষে যাতায়াত। প্রথমটা নিতান্তই নিষ্কাম ভাবে, ক্রমশ এইরূপ ক্ষেত্রে যাহা ঘটিয়া থাকে তাহাই ঘটিল। একাধিক ক্রমে 4-5 দিন বাড়ি না আসা, তাহাও ঘটিতে লাগিল। কুসঙ্গ পরিত্যাগ করিয়া স্থানান্তরে গেলে পুত্রের চরিত্র সংশোধিত হইতে পারে, এই আশায় ভৈরববাবু খগেনের অফিসের বড় সাহেবকে ধরিয়া 6 মাসের জন্য তাহাদের বোম্বাই অফিসে বদলি করাইয়া দিয়াছেন। তাহার 3 মাস কাটিয়াছে, 3 মাস এখনো বাকি। প্রবোধবাবু ও তাহার স্ত্রী সজল নয়নে ভৈরববাবু কর্তৃক প্রেরিত ঝি ও দারবানের হস্তে প্রতিমাকে সমর্পণ করিলেন। প্রতিমাও কাঁদিয়া ভাসাইয়া দিল। প্রবোধবাবুর হাতটি ধরিয়া বলিল, জ্যাঠামশাই, আপনি গিয়ে মাঝে মাঝে আমায় দেখে আসবেন। হ্যাঁ মা, দেখে আসবো বই কি, বলিয়া তিনি প্রতিমার শিরশ্চুম্বন করিয়া কোঁচার খুঁটে চক্ষু মুছিতে মুছিতে তাহাকে গাড়িতে তুলিয়া দিলেন। প্রতিমা যখন ভৈরববাবুর বাড়িতে প্রবেশ করিল, বেলা তখন 11টা। একজন ঝি তখন গৃহিণীর স্থূল দেহে তৈলমর্দন কার্যে ব্যাপৃত। কক্ষের বাহিরে জুতা খুলিয়া রাখিয়া প্রতিমা আসিয়া তাহাকে প্রণাম করিলে তিনি কোনরূপ আশীর্বচন উচ্চারণ না করিয়া প্রথমটা ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখ মানে চাহিয়া রহিলেন। একবার তাহার নব ধরনের সাজগোজ এবং একবার বাহির পরিত্যক্ত জুতা জোড়াটা দেখিতে লাগিলেন। তারপর বলিলেন, তুমি বুঝি প্রতিমা? প্রতিমা বিনীতভাবে উত্তর করিল, হ্যাঁ। ওমা, কি ঘেন্না! তুমি যে পেল্লায় একটা মাগি হয়ে পড়েছ। পেল্লায় মাগি হইয়া পড়া ঘৃণার বিষয় কেন? প্রতিমা তা বুঝিতে না পারিয়া নীরবে দণ্ডায়মান রহিল। তখন আবার গৃহিণী বলিলেন, ছি ছি, তোমার বাপ মিনসে কি রকম লোক ছিল গো? এই ধেড়ে কেষ্ট মেয়েকে বিয়ে না দিয়ে রেখেছিল কি করে? উমা, ঘেন্নায় মরি যে। প্রতিমার মন বিদ্রোহী হইয়া উঠিল। তাহার ভ্রুযুগল কুঞ্চিত হইল, শ্বাস প্রশ্বাস দ্রুত হইল। ইচ্ছা করিতে লাগিল এই দণ্ডে এই গৃহ সে পরিত্যাগ করিয়া যায়, কিন্তু যাইবে কোথায়? তাহার আশ্রয় কোথায়? টপ টপ করিয়া তাহার নেত্রযুগল হইতে তপ্ত অশ্রু ঝরিতে লাগিল। চোখের এই জলে বোধ হয় গৃহিণীর মন একটু নরম হইল। বলিলেন, আচ্ছা, যা হবার তো হয়ে গেছে, যা ঝি নিয়ে যা, চান টান করুক গে। ঝি বলিল, দিদিমণি সেসব সেখানে সেরে এসেছেন মা, নাওয়া খাওয়া হয়ে গেছে। গৃহিণী বলিলেন, ও, চুল রুক্ষ দেখে আমি মনে করেছিলাম যে নাওয়া হয়নি। তুমি ইংরেজি পাশ করা মেয়ে, তেল মাখো না, সাবান মাখো, তা আমার মনেই ছিল না। তা যাও, কাপড় চোপড় ছাড়ো গে। ঝি তেতালার পূর্বের ঘরটা নিয়ে যা, সেই ঘরটাই
ওর জন্য ঠিক করে রেখেছি। তেতলে লইয়া গিয়া ঝি বলিল, আহা, তোমার মনে বড় কষ্ট হয়েছে দিদিমণি, তা গিন্নিমার কথায় তুমি কান দিও না, ওর মুখটা ওই রকম কদুর্জি, কিন্তু আসলে মানুষটা কিন্তু অনিন্দের নয়। এরা তোমার বিয়ে দিয়ে দেবেন। কাল রাত্রে কর্তা গিন্নিতে বলা বলি করছিলেন, তোমার কিছু ভাবনা নেই। ঝি মনে করিল এই আশ্বাস বাক্য দুঃখিনী বালিকার মনে যথেষ্ট সান্ত্বনার কার্য করিবে। প্রতিমা বলিল, নিচে থেকে আমার বাক্স প্যাঁটরাগুলো কাউকে দিয়ে আনিয়ে দাও না। তা দিচ্ছি। আর শোনো দিদিমণি, গিন্নিমা যখন খেতে বসবেন আমি এসে তখন তোমায় ডেকে নিয়ে যাব, তুমি কাজটিতে বসে থাকবে। একটু ভক্তি শ্রদ্ধা দেখানো ভালো। কি করবে বলো, কোনো উপায় তো নেই। প্রতিমা দেখিল ঘরখানি ছোট হইলেও আবশ্যক আসবাব সবই আছে। ওদিকে আরো দুইখানি ঘর রহিয়াছে। ক্রমে জানিতে পারিল তাহার একখানিতে বামুন ঠাকরুন, অপরখানিতে ঝিয়েরা শয়ন করে, মাঝখানটায় খোলা ছাদ। বাক্সগুলি আসিলে প্রতিমা বস্ত্র পরিবর্তন করিয়া নিজের বইপত্র বাহির করিয়া সেগুলি গুছাইতে লাগিল। ক্রমে ঝি আসিয়া তাহাকে নিচে ডাকিয়া লইয়া গেল। গৃহিণী আহারে বসিয়াছেন, বামুন ঠাকরুন অদূরে দাঁড়াইয়া আছে। তাহার অঙ্গে একখানি ৮ পৌরে মিলের শাড়ি ও সাদা একটি সাধারণ জামা দেখিয়া খাইতে খাইতে গৃহিণী বলিলেন, হ্যাঁ, এইবার তোমায় গৃহস্থর মেয়েটির মতো দেখাচ্ছে বটে, কেবল সিঁথিতে একটু সিঁদুর থাকলেই না বেশ মানানসই হতো। বলিয়া তিনি মুখখানি গম্ভীর করিলেন। তারপর বলিলেন, যখন প্রথম এসে তুমি দাঁড়ালে বাছা, আমার মনে হলো একটা নাচ কি লেডি ডাক্তার। ওসব জুতো টুতো পরা এ বাড়িতে চলবে না কিন্তু। প্রতিমা বিনীতভাবে বলিল, আমি জুতো পরবো না জ্যাঠাইমা। গৃহিণী বলিলেন, হ্যাঁ, ওসব আমি ভালোবাসি নে। ভালো কথা, অখাদ্যি টখাদ্যি কিছু খাও না তো, এই মুরগি টুরগি? প্রতিমা বলিল, না জ্যাঠাইমা, ওসব কখনো খাইনি। গৃহিণী বলিলেন, তবু রক্ষে না, ওসব খ্রিস্টানি মিষ্টানি আমি দু চোখে দেখতে পারি নেছি। প্রতিমার ইচ্ছা হইল বলে, শুনলাম আপনার এক ছেলেকে বিলাতে পাঠিয়েছিলেন, তিনি ফিরে এসে কি ভবিষ্য করিবেন? কিন্তু মনের ইচ্ছা মনেই রোধ করিল। গৃহিণী ধীরে ধীরে আহার কার্য সমাধা করিতে লাগিলেন। আধ ঘন্টা পরে উঠিয়া, যাও একটু শোগে বলিয়া আচমন করিবার জন্য তিনি স্নানের ঘরে প্রবেশ করিলেন। প্রতিমা উপরে গিয়া শয্যায় বসিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। ভাবিতে লাগলো, এই জ্যাঠাইমা না জানি জ্যাঠামশাই কেমন, যেমন দেবী তেমনি দেয়া হলেই তো চক্ষু স্থির। থাকবো না এখানে, পালিয়ে যাব, ভিক্ষে করে খাবো, সেও ভালো। সন্ধ্যার পর ভৈরববাবু যখন অফিস হইতে বাড়ি ফিরিলেন, তাহা প্রতিমা উপর হইতে জানিতে পারিল। কিয়ৎক্ষণ পরে ঝি আসিয়া তাহাকে ডাকিয়া লইয়া গেল। প্রতিমা গিয়া ভৈরববাবুকে প্রণাম করিল। ভৈরববাবু তাহাকে স্নেহপূর্ণ স্বরে আশীর্বাদ করিয়া কাছে বসাইয়া কথোপকথন আরম্ভ করিলেন। অধিকাংশই তাহার পিতামাতার কথা, তাহার কলেজের কথাও অনেক জিজ্ঞাসা করিলেন। ইহার কথা ও ব্যবহারে প্রতিমার সাহস পাইল, কতকটা সান্ত্বনাও পাইল। বলিল, জ্যাঠামশাই, আমার তো অনেকদিন কলেজ কামাই হয়ে গেল। ভৈরববাবু বলিলেন, কাল থেকে যাও আবার কলেজে। কত মাইনে দিতে হয়? মাসে 6 টাকা, আর ডে স্কুল হলে 4 টাকা গাড়ির জন্য লাগবে। 10 টাকা? আচ্ছা, কাল আমি নিজে তোমায় কলেজে রেখে আসবো, আর গাড়িরও ব্যবস্থা করে দিয়ে আসবো। কি মাসে তোমার এক্সামিন? মার্চ মাসে। এখনো তবে ঢের সময় আছে, বেশ মন দিয়ে পড়াশুনো করবে যাতে ভালো করে পাশ করতে পারো। গৃহিণী বাইরে দাঁড়াইয়া এ সকল কথাবার্তা শুনিতেছিলেন। কর্তার এই আদিক্ষেতা দেখিয়া রাগে তিনি আগুন হইয়া উঠিলেন, ইহা বলাই বাহুল্য। পরদিন প্রাতে গৃহিণী স্বয়ং তেতলায় গিয়া হাসি মুখে প্রতিমাকে সম্ভাষণ করিলেন। হ্যাঁ, কাল ভালো ঘুম হয়েছিল তো? কোনো কষ্ট হয়নি তো? তাহার প্রতি রাতারাতি গৃহিণীর এই অভাবনীয় ভাব পরিবর্তনে প্রতিমা অত্যন্ত বিস্মিত হইল। কই, কাল সারাদিন জ্যাঠাইমা তো একবারও তাহার সহিত হাসি মুখে কথা কহেন নাই।
সে উত্তর করিল, হ্যাঁ জ্যাঠাইমা, বেশ ঘুমিয়েছিলাম। আচ্ছা তাহলে মুখ হাত ধুয়ে নাও, তোমার জ্যাঠামশাই বলেছেন তার সঙ্গে চা খাবে। হ্যাঁ মা, বলছো বেশ ঘুম হয়েছিল, তবে তোমার চোখ দুটো এমন ফুলো ফুলো কেন? রাতে কেঁদেছিলে বুঝি? প্রতিমা মস্তক অবনত করিয়া নীরবে রহিল। গৃহিণী করুণ সুরে বলিলেন, আমারই ওটা ভুল হয়ে গেছে, তোমাকে কাছে করে নিয়ে শোয়াই আমার উচিত ছিল। একে নতুন জায়গা, তার উপর আহা মা বাপের শোক, তোমাকে একলা শুতে দেওয়া ঠিক হয়নি। আজ রাত্রে আমি তোমার ঘরেই শোবো, তোমাকে কাজটি করে নিয়ে শুয়ে থাকবো, কেমন? কি করবে বাছা বলো, অদেষ্টে যা লেখা ছিল তা কি কই খণ্ডাতে পারে? এই কথা শুনিয়া প্রতিমার চোখ দিয়ে টপটপ করিয়া জল পড়িতে লাগিল। গৃহিণী সাদরে নিজের অঞ্চলে তাহার চোখ মুছাইয়া দিয়া তাহাকে কত সান্ত্বনা কথা বলিলেন, বাপ মা কি কারো চিরদিন থাকে বাছা? তারা স্বর্গে গেছেন, এখন থেকে আমাদেরই তুমি বাপ মা বলে জানবে। যাও মা, চট করে মুখ হাত ধুয়ে নাও, আজ তোমাকে কলেজে যেতে হবে যে। সকালে সকালে খাওয়া দাওয়া সেরে কর্তা নিজে তোমাকে সঙ্গে করে কলেজে রেখে আসবেন। স্নান কক্ষ হইতে ফিরিয়া প্রতিমা জ্যাঠামহাশয়ের সহিত চা পান করিতে বসিল। জ্যাঠাইমা, তুমি চা খাবে না? গৃহিণী একগাল হাসিয়া স্বামীর দিকে চাহিয়া বলিলেন, ওগো শুনলে মেয়ের কথা? প্রতিমার দিকে ফিরিয়া, আমি এই সাত সকালে চা খাবো কি রে বেটি? আমি চান করব, আনিক করব, তবে তো জল মুখে দেবো। চা পান করিতে করিতে ভৈরববাবু প্রতিমাকে আবার তাহার কলেজ সম্বন্ধে প্রশ্ন করিতে লাগলেন। বলিলেন, তোমাদের কলেজে গান বাজনা শেখায় তো? হ্যাঁ শেখায় বই কি, তবে গানের ক্লাসের জন্য আলাদা মাইনে দিতে হয়। তুমি গান শিখতে তো? আগে শিখতাম, এদিকে 1 বছর আর গানের ক্লাসের মাইনে বাবা দিতে পারতেন না। ও আচ্ছা, আবার তুমি গানের ক্লাসে ভর্তি হও। কি কি বাজনা শেখায়? হারমোনিয়াম, পিয়ানো, বেহালা, এসরাজ, এইসব। তাই তো, এ বাড়িতে ওসব যন্ত্র তো নেই, তাহলে কিনতে হবে কিছু কিছু। গৃহিণী এই সময় প্রশ্ন করিলেন, কি সব গান শেখায়? ঠাকুর দেবতার গান, না থিয়েটারের গান টান বোধ হয়? প্রতিমা হাসিয়া বলিল, না ঠাকুর দেবতার গানও নয়, থিয়েটারের গানও নয়, ব্রহ্মসঙ্গীত, রবিবাবুর গান, এইসব শেখায়। কর্তা হাসিয়া বলিলেন, হ্যাঁ বেথুনেই তো রামপেশাদি গান, দাসুরায়ের গান শেখাবে। গিন্নি তুমি ভারী সেকেলে। গিন্নি হাত নাড়িয়া বলিলেন, হ্যাঁ গো হ্যাঁ, তুমি তো ভারী একেলে। তা যতই তুমি একেলেগিরি ফলাও, তোমার মেয়ে তোমার একেলে বলে মানবে না। আহারে বসিবার পূর্বে প্রতিমা বলিল, জ্যাঠাইমা, আমার একখানা ফর্সা কাপড় বের করে দিতে হবে যে। আমার কাপড় জামা তো ময়লা হয়ে উঠেছে, ফর্সা যা আছে তা সব বোর্ডিংয়ে আমার বাক্সের মধ্যে আছে। গৃহিণী অঞ্চল হইতে চাবির রিং খুলিতে খুলিতে বলিলেন, নাও গে বাছা, আমার কাপড়ের আলমারি খুলে তোমার যে কাপড় পছন্দ হয় বের করে নাও গে। জামাও আছে, কিন্তু আমার জামা তো তোমার গায়ে হবে না। মেজ বউয়ের জামা টামাগুলো সব জামাইয়ের আলমারিতে রয়েছে, দেখো গে যদি গায়ে হয়। আলমারির চাবিটি নির্দেশ করিয়া প্রতিমার হাতে দিয়া পরলোকগত পুত্রবধূর জন্য গৃহিণী এক দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। প্রতিমা আলমারি খুলিয়া নিজ পছন্দ মতো কাপড় জামা বাহির করিয়া লইল। কলেজ যাইবার পূর্বে জ্যাঠাইমা ও জ্যাঠামশাইকে প্রণাম করিয়া তাহাদের পদধূলি লইল। বিকালে কলেজের মোটর বাস প্রতিমাকে বাড়ি ফিরাইয়া আনিল। প্রতিমা তাহার বোর্ডিং হইয়া নিজ বাক্স ও পুস্তকাদি লইয়া আসিয়াছে। গৃহিণী তাহাকে মাতৃবৎ স্নেহ যত্ন দেখাইতে লাগিলেন। কাছে বসিয়া তাহাকে জলযোগ করাইলেন। জলযোগ সারিয়া প্রতিমা বলিল, যাই জ্যাঠাইমা, পড়া করি গে, আমার পড়ার অনেক কামাই হয়ে গেছে। গৃহিণী বলিলেন, যাও মা, বেশ মন দিয়ে পড়াশুনো করো গে। সন্ধ্যাকালে ভৈরববাবু আপিস হইতে বাড়ি ফিরিয়া মুখ হাত ধুইয়া জলযোগে বসিলেন। প্রথমেই জিজ্ঞাসা করিলেন, প্রতিমা কখন বাড়ি এলো? কোথায় এসে? প্রায় 5টার সময় এসেছে, তেতালার ঘরে বসে নিজের পড়াশুনো করছে। কলেজের গাড়িতেই এলো তো? হ্যাঁ। তার বাক্স বই টই সব এনেছে? হ্যাঁ সব এনেছে। সেসব কথা এখন তাকে কিছু
বলনি তো? না, কখন আর বলবো? আজ রাত্রে আমি তার কাছে শোবো বলেছি, সেই সময় বলবো। ভৈরববাবু বলিলেন, দেখো, একেই বলে ভাগ্য। ছুরিটার অদৃষ্ট ভালো বলেই ওর বাপ মা ওকে এই অবস্থায় ফেলে মারা গেল। নইলে ধরো ওর বাপ বেঁচে থাকলে হয়তো ও মেয়ের বিয়েই দিয়ে উঠতে পারতো না। এমন ঘরবর তো বহু দূরের কথা। গৃহিণী বলিলেন, কিন্তু তুমি যাই বলো, আমার মনের খুঁতখুঁতনি যাচ্ছে না। ওই বাপ মরা পুরনো মেয়ের সঙ্গে আমার অমন সোনার চাঁদ ছেলে বিয়ে দিলে আমার কুটুম্ব সুখটা কি হবে বলো দেখি? ছেলেকে একটা তত্ত্ব পাঠাবে এমন কেউ নেই। বেটা ছেলের সমস্ত বয়স, সেজেগুজে শ্বশুর বাড়ি যাবে। শাশুড়ির আদর যত্ন, শালি শালাসদের সঙ্গে আমোদ আহ্লাদ কিছুই ওর অদৃষ্টে ভোগ করা ঘটবে না। কাল রাত্রে তুমি আমায় বললে ছুরিকে আদর যত্ন করতে, তাই করছি আমি, কিন্তু সেটা মন থেকে করতে পারছি না তো, মৌখিক করছি। ভৈরববাবু জলযোগ সমাপ্ত করিয়া হাত মুখ ধুইতে ধুইতে বলিলেন, ও মৌখিক করতে করতেই ক্রমে আপনিই আন্তরিক হয়ে দাঁড়াবে। তুমি আর দুমত করো না, সুরো বিলেত থেকে ফিরলে ওর সঙ্গে তার বিয়ে দিতে হবে। গৃহিণী বলিলেন, দুমত আমি করিনি। কাল রাত্রে যে ভয়ের কথা তুমি আমার বললে তা শুনে তো আমার বুক কেঁপে উঠেছে। ফিরে এসে একটা ব্রহ্মজ্ঞানীর মেয়েকে কিংবা তাঁতি কলু কোনো বিলেত ফেরত মেয়েকে বিয়ে করলেই তো গেছি আর কি। ভৈরববাবু বলিলেন, সেইটাই তো প্রধান ভয় কিনা? খাঁটি হিন্দু সমাজের রাঢ়ী শ্রেণী ব্রাহ্মণের মেয়েটি হবে, খুব সুন্দরী হবে, বেশি লেখাপড়া জানবে, গান বাজনা জানবে, এমন একটি মেয়ে কোথায় খুঁজে পাবো বলো? আর খুঁজতে খুঁজতেই বাবাজি হয়তো একটা কুকাণ্ড করে বসবেন। আমি যে মতলবটি করেছি সেই ঠিক। কাল কি পরশু প্রতিমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সাহেব বাড়ি থেকে ও ফটো তোলাবো। সেই ফটো একখানা সুরোকে পাঠিয়ে দিয়ে লিখবো, এই কোণে তোমার জন্য আমরা ঠিক করে রেখেছি, তুমি ফিরে এলেই বিয়ে দেবো। কলেজে পড়ছে, গান বাজনা শিখছে, এসব কথা গুছিয়ে লিখে দেবো। সুন্দর মুখখানি দেখে গুণের কথা শুনে নিশ্চয়ই তার মনটি ওর দিকে ঝুঁকবে। তুমিও সেই রকম এদিকে প্রতিমাকে গড়তে থাকো। প্রতিশ্রুতি অনুসারে গৃহিণী আজ রাত্রে প্রতিমার নিকটেই শয়ন করিলেন। উত্তম রূপ ভূমিকা ফাঁদিয়া তারপর আসল কথাটা ব্যক্ত করিলেন। পুত্রের রূপগুণের বর্ণনাও মার মুখে যে রূপ হওয়া স্বাভাবিক তাহাই হইল। সুরেনের ফিরতে এখনো 1 বৎসর বিলম্ব আছে। ইতিমধ্যে প্রতিমা ভালো করিয়া পাশ করা চাই, ইহাও বলিলেন। বলা বাহুল্য, প্রতিমা এসব কোনো কথার কোনো উত্তর করিল না। কেবল আজ প্রভাত হইতে জ্যাঠাইমার ভাব পরিবর্তনের রহস্য অবগত হইয়া মনে মনে একটু হাসিল। গৃহিণী আদর করিয়া প্রতিমার গায়ে হাত বুলাইতে লাগিলেন। সে ঘুমাইয়া পড়িল। কর্তার পরামর্শ অনুসারে কার্য করিতে লাগিলেন। প্রতিমার সাক্ষাতে সুরেনের রূপগুণের প্রশংসা সর্বদাই করিতেন। সে সব শুনিতে ক্রমে প্রতিমারও বেশ মিষ্টি লাগিতে লাগিল। প্রতিমা এই পরিবারের কন্যাবৎ অথবা পুত্রবৎ আদরে ও যত্নে প্রতিপালিত হইতে লাগিল। ভৈরববাবু তাহাকে একটা কটেজ পিয়ানো কিনিয়া দিয়াছেন, তবে ইহাতে পকেট হইতে সব টাকাটা দিতে হয় নাই। প্রতিমার পিতার আসবাবপত্র বিক্রয়ের টাকা প্রবোধবাবু ইতিপূর্বে তাহাকে দিয়া গিয়াছিলেন। ভৈরববাবু প্রতিমার ফটোগ্রাফ তোলাইয়া পরের বিলিতি মেলেই সুরেন্দ্রকে উহা পাঠাইয়া দিয়েছিলেন এবং তৎসঙ্গে নিজ অভিপ্রায় ব্যক্ত করিয়াছিলেন। যথাকালে সুরেনের উত্তর আসিল। সে লিখিয়াছে, আপনি ও জননী দেবী আমাকে যাহা করিতে আদেশ করিবেন তাহাই আমি আনন্দের সহিত পালন করিব। গৃহিণী সেই পত্র প্রতিমাকে দেখাইয়াছেন। ভৈরববাবু ও তাহার পত্নী এখন প্রতিমার পিতামাতার স্থান পূরণ করিতেছেন। সুতরাং বাঙালির মেয়ের আজন্ম সংস্কার বশে সে তাহাদেরই বিধান মাথা পাতিয়া লইয়াছে। সুরেনকেই নিজ ভাবী পতিরূপে হৃদয়ের গোপন কক্ষে প্রতিষ্ঠিত করিয়াছে। জ্যাঠাইমার শয়নকক্ষটি নির্জন পাইলেই তাহার মধ্যে প্রবেশ করিয়া দেয়ালে টাঙানো সুরেনের ফটোগ্রাফ খানির প্রতি সে এক দৃষ্টি চাহিয়া থাকে। কাহারও পদশব্দ পাইলে পালাইয়া যায়। একদিন সে এই চৌর কার্যে
এমনই তন্ময় হইয়া পড়িয়াছিল যে গৃহিণী আসিয়া সেই কক্ষে প্রবেশ করিয়াছেন তাহা কিছুমাত্র জানিতে পারে নাই। গৃহিণী নিঃশব্দে বাহির হইয়া গেলেন। রাত্রে হাসিতে হাসিতে স্বামীর নিকটে নিয়ে এ বিষয়ে গল্প করিলেন। শুনিয়া ভৈরববাবুর মনটিও খুশি হইল। বলিলেন, প্রতিমা, কাল কলেজে গেলে ছবিখানি ওরই ঘরে টাঙিয়ে দিয়ে এসো। প্রতিমা যথারীতি কলেজের গাড়িতে কলেজ যাতায়াত করিতে লাগিল। পড়াশুনো বেশ মন দিয়া করিতেছে, তাকে ভালো করিয়া পাশ করিতেই হইবে, কারণ গৃহিণী বলিয়াছেন তাহার পুত্র সুরেন্দ্রনাথ লেখাপড়ায় অত্যন্ত অনুরাগী। বিলাতের চিঠি আসিলে ভৈরববাবু ইচ্ছা করিয়াই তাহা খোলা অবস্থায় টেবিলের ওপর ফেলিয়া রাখেন। প্রতিমা উহা লইয়া গোপনে পাঠ করিয়া আবার যথাস্থানে রাখিয়া দেয়। দু একবার তাহার মনে হইয়াছিল পরের চিঠি আমি পড়ব কেন। তারপর সে নিজের সহিত তর্ক করিল, বারে স্বামী বুঝি আমার পর। এরপর দেখুন পর্ব 2। ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প ও কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।